ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ থাকছি আমি রঞ্জন শান্ত। শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারালো আর্জেন্টিনা। 3-2 গোলে কষ্টার্জিত জয়ে শেষ 16 নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির কর্নার থেকে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। শেষ 16তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। রোমাঞ্চ ও নাটকীয়তার শেষটা কেপ ভার্দের আত্মঘাতী গোলে। লিওনেল মেসির নেয়া অসাধারণ কর্নার শটে রোমেরোর হেড প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বল জালে জড়ালে মান বাঁচানোর জয়ে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা। অথচ নিজের রেকর্ড গড়া ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন LM10। 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। ফুটবল জাদুকরে মুগ্ধ হওয়া ছাড়া আর কি বা করার ছিল বিশ্বকাপে নায়ক বনে যাওয়া ভজিনিয়ার। বিশ্বকাপে 20তম গোল LM10-এর, এমবাপ্পেকে ছাড়িয়ে আসর সর্বোচ্চ 7ম গোল। স্বস্তির লিডে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তখন আলবিসেলেস্তাদের হাতে। তৈরি হয় বেশ কিছু সুযোগ, তবে মেসি মার্টিনেজদের আক্রমণ দেখেনি সফলতার মুখ। 1 গোলের লিড নিয়ে বিরতিতে স্কালোনির শিষ্যরা। 54 মিনিটে আবারও দৃশ্যপটে মেসি, তবে এবার যোগানদাতার ভূমিকায়, কিন্তু হতাশ করলেন নাহুয়েল মোলিনা। তবে ভুল করেননি ডেরাই দুয়ার্তে। পাল্টা আক্রমণে সমতায় ফেরালেন কেপ ভার্দেকে। হার না মানা মানসিকতার পুরস্কার পায় আটলান্টিক পারের দেশটি। আর্জেন্টিন ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। গোল হজমের মিনিট 4 মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার, তবে এ যাত্রায় মেসিকে সফল হতে দেননি ভজিনিয়া। ক্যারিয়ারে মনে রাখার মতো এক সেভে বাঁচিয়ে রাখেন কেপ ভার্দের স্বপ্ন। 73 মিনিটেও মেসির প্রতিপক্ষ সেই ভজিনিয়া। ম্যাচের বাকি সময়ে একাধিক পরিবর্তন এনেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যা শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের দারুণ ফিনিশিং এ উচ্ছ্বাস আলবিসেলেস্তা শিবিরে। তবে নাটক তখনও বাকি ছিল। আকাশী নীলদের স্তব্ধ করে দিয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি লোপেজ। শুরুর মতো শেষটাও মেসির হাতেই। তার দারুণ অ্যাসিস্টে দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটক ও রোমাঞ্চ উপহার দিয়ে থেমে গেল কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা। তবে হারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে আটলান্টিক পারের দেশটি, এবং দিন শেষে স্পষ্ট করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো। রাউন্ড অফ 16-এ পা রাখলেও তাই খুব একটা স্বস্তি নিয়ে যেতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনিকে তার দলকে নিয়ে ভাবতে হবে নতুন করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। দর্শক, সহকর্মী ও স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান আমাদের সঙ্গে বরাবরের মতো যুক্ত হচ্ছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা একটু আর্জেন্টিনা ম্যাচের গল্প জানতে চাই। হাসিনুর, যা কিছু ঘটলো, 29 মিনিটের গোল, এরপর সেটা শোধ, অতিরিক্ত সময়ে আবারও গোল, একেবারে শেষ সময়ে যে আবার ওন গোলে শেষ পর্যন্ত এক শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলো আর্জেন্টিনা। কতটা এক্সপেক্টেড ছিল? ম্যাচের ভেতরের খবর নিশ্চয়ই বলবেন, কি ঘটেছে ঘটনা? আসলে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে, কিন্তু কেপ ভার্দের হৃদয় জিতেছে, এই কথাটা হয়তো সবাই বিশ্বাস করবেন। এবং ম্যাচ শেষে ফরাসি কিংবদন্তি থিয়েরি ওরি এই কথাটাই বলেছিলেন, এবং আমার মনে হয় সেটাই পুরো ম্যাচের সারমর্ম করে দেয় যে কেপ ভার্দে তাদের লিমিটেড রিসোর্স নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে যেভাবে তারা মোকাবেলা করেছে, সত্যি তাদের প্রশংসা করতে হবে, এবং তারা সবার মন জয় করে নিয়েছে। অবশ্যই ম্যাচের স্ট্যাটে অবশ্যই আমরা যাব, তবে শুরুতে একটা যেই জিনিসটা বলতে চাই যে ম্যাচের ফলাফল যেটা হয়েছে, কেপ ভার্দে যেটা করেছে তাতে আর্জেন্টিনা খুব খারাপ খেলেছে সেটা কিন্তু বলার সুযোগ নেই, বরঞ্চ কেপ ভার্দে ভালো পারফরমেন্স করেছে, আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করেছে। আমরা একটু ম্যাচের স্ট্যাটটা দেখাতে চাই। আসলে বল পজিশন এবং শর্ট কোন জায়গায় কারা এগিয়েছিল, আমরা যদি দেখি টোটাল বল পজিশন আর্জেন্টিনার 64% দখলে ছিল, 34% ছিল কেপ ভার্দের দখলে। শর্ট আর্জেন্টিনা নিয়েছে 21টি, কেপ ভার্দে নিয়েছে 15টি, এবং পাসের ক্ষেত্রে আপনারা দেখুন অলমোস্ট ডাবল। আর্জেন্টিনা 822টি পাস নিয়েছে এবং 444টি পাস নিয়েছে কেপ ভার্দে। কর্নার দু দলের সমান 8টি করে পেয়েছে। তবে এই বল পজিশন আক্রমণের সংখ্যা কেপ ভার্দে ম্যাক্সিমামই করেছে অতিরিক্ত সময়ের সেকেন্ড পার্টে। তারা সেই সময়টায় খুব দারুণভাবে আসলে ডমিনেট করেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে দারুণ একটা লড়াই হচ্ছে, এবং
গোলগুলো আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব আরও একটু ভালো করে ছবিয়ে দেখিয়ে। তবে এই ম্যাচে আমি যদি আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, লিওনেল মেসি ম্যাচ সেরা হয়েছে, তার পারফরমেন্সটাও কথা বলবো। তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে আরও কিছু ফুটবলার আছে যারা ভালো পারফরমেন্স করেছিলেন। আমরা একটু দেখাতে চাই মেসির পারফরমেন্সটা। মেসি আসলে 1 গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 9টি, যার মধ্যে অন টার্গেট শট ছিল 6টি, টাচেস ছিল 84টি এবং তিনি রেটিং 9.5 পেয়ে আসলে হাইয়েস্ট রেটেড ফুটবলার হয়েছেন। তার বিপক্ষে ভজিনিয়া কী ধরনের সেভ করেছে আমরা সবাই দেখেছি। এক্সট্রাঅর্ডিনারি কিছু সেভ হয়েছে, না হলে মেসি হয়তো অন্তত একটি গোল তো পেতেই পারতেন। তবে মেসির পারফরমেন্স চোখে পড়েছে, কিন্তু আরেকজনের পারফরমেন্সও নিশ্চয়ই চোখে পড়েছে। লিসান্দ্রো মার্টিনেস, তিনি আসলে আর্জেন্টিনার সেন্টার ডিফেন্ডার, কিন্তু এই ম্যাচে তিনি আসলে মূলত একজন মিডফিল্ডার উইঙ্গারের মতোই কাজ করেছেন। তিনি মেসির যে প্রথম গোলটা, সেই গোলে কিন্তু দুর্দান্ত একটা লং বল একটা অ্যাসিস্ট দিয়েছিলেন এবং মেসি একেবারেই পারফেক্ট পজিশনে ডি বক্সে পেয়ে জাস্ট একটা সুন্দরভাবে ওয়ান টাচে রিসিভ করে ফিনিশিংটা দিয়েছিলেন। তো তিনি কিন্তু একটি গোল করেছেন, যেমন তিনি একটি যেমন অ্যাসিস্ট করেছেন, অ্যাসিস্ট কিন্তু একটি হবে, সেখানে দুটি হয়ে গেছে। গোল করেছেন একটি, টোটাল টাচেস নিয়েছেন তিনি 130টি এবং রক্ষণে অবদান অর্থাৎ ইন্টারসেপশন, ট্যাকেল এরকম তিনি ইন্টারসেপ্ট করেছেন মোট 8টি এবং রেটিং পেয়েছেন 9.2। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় মেসির পাশাপাশি আমি লিসান্দ্রো মার্টিনেজের পারফরমেন্সটাকেও আমি একই পর্যায়ে রাখবো, যদিও কিছুটা রেটিংয়ে তিনি পেছিয়ে আছেন। আমরা যদি দুই দলের ওভারঅল পুরো দলের রেটিং দেখি কে কেমন করলো, সেটা একটু দেখাতে চাই যে এই দুজনের কথা তো বললাম, বাকি কারা কেমন ভালো পারফরমেন্স করলো। অবশ্যই আর্জেন্টিনার সবাই প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, কেউ একটু কম বেশি অবশ্যই আছে। আমরা যদি দেখি, যেমন আজকে লাউতারো মার্টিনেজ আসলে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। ভজিনিয়ার সঙ্গে তার দুটি ডুয়েল ছিল 1-1-এ, তাকে খুব সুন্দরভাবে ডজ দিয়েছে ভজিনিয়া, সেখানে একটিও যদি তিনি একটু প্রেস করে বলটা নিতে পারতেন তাহলে কিন্তু গোলের অপরচুনিটি ছিল। আলমাডাও আজকে ভালো করতে পারেনি। এনজো ফার্নান্দেস, ডিপল দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে, যেমনটা আমি গতকালকে প্রেডিকশন করছিলাম। ম্যাকালিস্টার আসলে প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না। রোমেরো মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন, তবে রোমেরো কিছু এররও করেছেন। তো সেই জায়গা থেকে ঠিক আছে, মোটামুটি ভালো পারফরমেন্সই ছিল। সাবস্টিটিউট নেমে লিয়ান্দ্রো পারাদেসও ভালো পারফরমেন্স করেছিলেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মূল্যায়ন হচ্ছে যে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করেছে। তারা যেভাবে ম্যাচের রেজাল্টটা শেষ পর্যন্ত গেছে, তীব্র লড়াই হচ্ছে, হয়তো অনেকের কাছে মনে হবে যে আর্জেন্টিনা বাজে পারফরমেন্স করেছে, বিষয়টা তেমন নয়। তারাও ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কেপ ভার্দেও আমার মনে হয় আর্জেন্টিনা যদি A+ ক্যাটাগরিতে পারফরমেন্স করে থাকে, তারাও নেক টু নেক পারফরমেন্স করে একটা জমজমাট ম্যাচ উপহার দিয়েছে। না, একেবারে তাদের জায়গা থেকে তারা নিজেদের সেরা বা সেরার চেয়েও সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, এটা পরিষ্কার। এবং স্বাভাবিকভাবে ভজিনিয়ার কথা এখানে আসবে। আমরা যতটুকু ম্যাচে দেখেছি, তিনি যে কটা সেভ করেছেন, এর আগের ম্যাচগুলোতেও যেভাবে তিনি করেছেন, তার এই ওয়ার্ল্ড কাপটা যেটা গেল, দারুণ গেল। তো তাদের কথাও একটু বলবেন, পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়েও কথা হচ্ছে, আপনার পয়েন্ট অফ ভিউটাও কি? হ্যাঁ, আসলে আর্জেন্টিনার ডিফেন্স লাইন বা যদি আমরা সব কিছুতেই পারফরমেন্স করতে যাই, সেক্ষেত্রে ভজিনিয়ার কথাটাই আসবে। আগে আমরা একটু ভজিনিয়ার পারফরমেন্সটা যদি একটু দেখাতে চাই, তিনি আর্জেন্টিনার বিপক্ষে কেমন পারফরমেন্স করেছে সেই স্ট্যাটটা দেখাবো। তাদের দুটো স্ট্যাট দেখাবো মূলত। প্রথমে এটা দেখাই যে আসলে এই ম্যাচে তিনি কেমন পারফরমেন্স করেছেন। এই ম্যাচে তিনি 8টি সেভ করেছেন, তার মধ্যে ইন দ্য বক্স অর্থাৎ তাদের ডি বক্সের মধ্যে তিনি সেভ করেছেন 3টি, তার মধ্যে মেসিরই খুব সম্ভবত 2টি ছিল। গ্রাউন্ডস ডুয়েলে তিনি 3টি জিতেছেন। গোলরক্ষক হিসেবে ডুয়েল জেতা কিন্তু খুব কঠিন। একটি মেসির বিপক্ষে জিতেছিলেন, 2টি জিতেছিলেন মার্টিনেসের বিপক্ষে। পাসেস দিয়েছেন 32টি। গোলকিপার আসলে বল ডিস্ট্রিবিউট করেই থাকেন এবং তিনি 8.5 রেটিং পেয়েছেন। যদিও যে প্রথম গোলটা তিনি খেয়েছেন, দারুণ ফিনিশিং ছিল মেসির, কিন্তু তার আরেকটু সেভ করার সুযোগ ছিল। খুব কাজ দিয়ে গিয়েছে, বাঁ হাতটা টাইম মতো উঠলে হয়তো সেভ হয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে তিনি ভালো পারফরমেন্স করেছেন। তবে আমরা যদি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখাতে চাই, পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই কিন্তু ভজিনিয়া খুব ভালো পারফরমেন্স করেছেন। শুধুমাত্র একটি ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, সেটা হলো উরুগুয়ের বিপক্ষে। তার পারফরমেন্সটা ততটা আশানুরূপ ছিল না। এছাড়া কিন্তু 4টি ম্যাচে মোট 18টি সেভ করেছেন, যেটি এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 7টি সেভ করেছিলেন, সৌদি আরবের বিপক্ষে 3টে সেভ করেছেন এবং আর্জেন্টিনার বিপক্ষে 8টি সেভ করেছেন। তার চেয়ে আরও দুজন আছেন, প্যারাগুয়ের এবং কুরাসোয়ের গোলরক্ষকের 19টি এবং 20টি এবং 19টি সেভ। কিন্তু মনে রাখতে হবে যে ভজিনিয়া কাদের বিপক্ষে খেলেছে, স্পেনের বিপক্ষে খেলেছে এবং তারা খেলেছে আসলে আর্জেন্টিনার বিপক্ষে তিনি খেলেছেন। তো সেই জায়গা থেকে আসলে তার পারফরমেন্সটা এত টপ রেট করা হচ্ছে। তিনি হয়তো একজন সাধারণ অপরিচিত খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এসেছিলেন, কিন্তু সুপারস্টার হয়ে দেশে ফিরছেন, সবার মন জয় করে ফিরছেন। এবার একটু আমরা দেখাতে চাই যে ম্যাচের গোলগুলো যে হয়েছে। প্রথমে একটু দেখাতে চাই যে
যে কেপ ভার্দের যে গোলটা ছিল, বিশেষ করে দ্বিতীয় গোলটা অসাধারণ একটি গোল ছিল, প্রথম গোলটাও খুব ভালো ছিল। এই গোলটা দেখুন, গোল দেওয়ার পর প্লেয়ারের এটা ইনি কিন্তু সিডনি লোপেজ মূলত লেফট ব্যাক। তার গোলের অ্যাঙ্গেলটা একটু একটা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি, তিনি কোন জায়গা থেকে শট নিচ্ছিলেন। দারুণ একটা অনবদ্য গোল ছিল। এখানে আসলে আর্জেন্টিনার ডিফেন্ডারদের কিছুই করার ছিল না। আসলে এখানে মানে কমেন্টেটররা বলছিল 2জন গোলকিপার থাকলেও হয়তো গোল হয়ে যেতে পারতো, এই ধরনের একটা ফিনিশিং ছিল। আরেকটা ছবি দেখাতে চাই, আরও না একাধিক ছবি দেখাতে চাই। এটা হলো কেপ ভার্দের দ্বিতীয় গোলের ছবি। দ্বিতীয় গোলটাও কিন্তু খুব দারুণ ছিল। আমরা একটু ছবিটা দেখাতে চাই। এইখানে আসলে এইখান থেকেই কেপ ভার্দের গোলের বিল্ড আপটা হয়েছিল, কিন্তু এই ছবিটাতে আমি দেখাতে চাইবো যে এই গোলটাতে আর্জেন্টিনার ডিফেন্ডাররা কি করতে পারতো। আমরা যদি দেখি 20 নম্বরের যে প্লেয়ারটা আছে কেপ ভার্দে, তিনি বলটা নিয়ে যাচ্ছেন, তার সামনেই কিন্তু এখানে আছেন যে ফাকিন্দু মেদিনা, এবং আমরা যদি দেখি যে গোল করেছেন তার পাশে 3জন আর্জেন্টিনার ফুটবলার আছে, 14 নম্বর জার্সিধারী ফুটবলার, কিন্তু তারপরেও তিনি ফাকিন্দু মেদিনার পায়ের ভিতর দিয়ে একটা দারুণ পাস দিয়েছেন। তার পাসিংয়ের কিন্তু কোনো জায়গা ছিল না, সেই জায়গা থেকে পাস দিয়েছেন। আমরা পরের ছবিটা যদি একটু দেখাতে চাই, যে দেখেন এই একদম টাইট অ্যাঙ্গেল থেকে কিভাবে তিনি গোলটা করেছেন। লিসান্দ্রো মার্টিনেসের পায়ের ভিতর দিয়ে গেছে এবং মার্টিনেজেরও পা ঘেসে, অর্থাৎ দিবু মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ আরেকটু বেটার করার সুযোগ ছিল তার কাছে, কিন্তু আপনি এই জায়গায় বাকি 3টা প্লেয়ারের পজিশন দেখুন। ক্রিশ্চিয়ান রোমেরো, খুব সম্ভবত এটা মলিনা এবং ম্যাকালিস্টার, 3জনই কিন্তু একদম ফাঁকা দাঁড়িয়েছেন। তাদের একজনও যদি মার্টিনেজের পেছনে গিয়ে দাঁড়াতেন, তাদের হাতে সেই সময়টা কিন্তু ছিল। আপনারা যারা ভিডিওতে রিপ্লে দেখবেন, তারা যদি একটু ট্যাকেল করতে পারতো, আমার মনে হয় এই গোলটা ইজিলি আর্জেন্টিনা ডিফেন্ড করতে পারতো। এই জায়গাতেই তাদের ডিফেন্সের একটা ভুল আছে। আরেকটা ছবি আছে আমাদের হাতে, সেটা আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, সেটা দেখলে আরও পরিষ্কার হবে। যে দেখুন বলটি চলে আসছে, রোমেরো যদি একটু সামনে এসে জাস্ট তিনি একটু পাটা দিয়ে বলটা ফ্লিক করে বা কিক আউট করে বাইরে বের করে দিতে পারতেন, আমার মনে হয় এই গোলটা আর্জেন্টিনা কনসিড করতো না। তো সেই জায়গাতেই একটু দুর্বলতা ছিল। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে একটা ম্যাচও কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়েছিল। ডিফেন্স খুব খারাপ আর্জেন্টিনা, এটা বলার একেবারেই সুযোগ নেই। তারা মোটামুটি ভালো পারফরমেন্সই করছে, তবে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যখন কঠিন প্রতিপক্ষ আসবে, যারা কাউন্টার অ্যাটাকে হঠাৎ করে আক্রমণে যাবে, যেহেতু তাদের ফুল ব্যাক দুজনই সামনে থাকে, সেই জায়গায় তাদের রিকভারিতে কিছুটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে। এবং কঠিন প্রতিপক্ষের কথা বলছেন, নিঃসন্দেহে মিশর কঠিন প্রতিপক্ষই হবে এবং শেষ 16তে তাদেরকেই পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই শেষ 16 ম্যাচের আগে কি বলবেন? আজকে আমরা সেই ম্যাচ নিয়ে নিশ্চয়ই কথা বলবো, অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা তারা টাই ব্রেকারে জিতেছে। তবে আর্জেন্টিনা মিশর এই রাউন্ড অফ 16 ম্যাচ কেমন হতে যাচ্ছে, বা ওভারঅল এই ম্যাচটা নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা কি? হ্যাঁ, অবশ্যই আমরা একটু দেখাবো, ম্যাচের সময়টা দেখি, আলোচনাটা করি, ম্যাচটা কবে হচ্ছে সেটা দেখাই। ম্যাচটা 7 জুলাই রাত 10টার সময় অনুষ্ঠিত হবে, এবং আমার কাছে মনে হয় না যে মিশর খুব একটা প্রতিরোধ করতে পারবে, কেননা মোহাম্মদ সালাহ আছেন, অবশ্যই তিনি নামের বিচারে ভালো, কিন্তু সালাহ কিন্তু ক্যারিয়ারের সেই প্রায় পিক ফর্মে নেই। তো আরও 2-1জন তাদের ফুটবলার আছে, কিন্তু কেপ ভার্দে যে ধরনের লো ব্লক ফুটবল খেলে, একবারে স্পেস দেয় না, সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিশর সেই ধরনের ফুটবল খেলে না। আলজেরিয়া যে ধরনের ফুটবল খেলেছিল 4-3-3-তে, অনেকটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলে থাকে। আর্জেন্টিনার বিপক্ষে মিশর স্পেস দেওয়ার কথা, এবং তারা যদি স্পেস দিয়ে থাকে, লো ব্লক ফুটবল না খেলে, আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচে সহজেই জয় পেয়ে যাওয়ার কথা। স্বাগত আরও একবার, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। রঞ্জন শান্ত আছে, আমার সঙ্গে হাসিনুর রহমান আছেন, সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট। আমরা ম্যাচটা নিয়ে কথা বলবো, যে ম্যাচটা এটা হচ্ছে মিশর অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচটায় টাই ব্রেকারে যায়, 1-1 সমতা, সেখানেও একটা ওন গোল হয়েছিল হাসিনুর, এবং তারপর টাই ব্রেকার, এবং অস্ট্রেলিয়া তারা একজন সাবস্টিটিউট গোলকিপার নামিয়েও শেষ পর্যন্ত হেরেছে মোহাম্মদ সালাহ মিশরের কাছে। এই ম্যাচটা সম্পর্কে যদি জানি আপনার কাছ থেকে। শুরুতে একটু ওন গোলের কথা বলি। মিশরের যে রাইট ব্যাক যিনি ওন গোলটা করেছেন, তিনি একমাত্র ফুটবলার যিনি এক বিশ্বকাপে 2টি ওন গোল করেছেন। এর আগেও এই বিশ্বকাপে তিনি একটি ওন গোল করেছেন, তো এই রেকর্ডটা নিশ্চিতভাবেই তিনি করতে চাননি। তো সেটা ডিফারেন্ট ইস্যু। ম্যাচটা খুব ভালো হয়েছে, আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম গতকালকে, যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, 2জন র্যাঙ্কিংয়ের কাছাকাছি জল, যদিও অস্ট্রেলিয়া মিশরের চেয়ে খুব সম্ভবত র্যাঙ্কিংয়ে এগিয়ে। অস্ট্রেলিয়া জিতলে হয়তো বেশি খুশি হতাম, কেননা এশিয়া ওশেনিয়া মহাদেশ আমাদের একই জনের দল। তো যাই হোক, ঠিক আছে, মিশর ফেভারিট ছিল, সেটাই প্রেডিকশন করেছিলাম এবং সেটাই হয়েছে। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচের পরিসংখ্যান, যে আসলে কতটা এগিয়ে ছিল মিশর, কতটা আধিপত্য দেখিয়েছে তারা। আমরা যদি স্ট্যাট দেখি, খুব বেশি আসলে কোনো দলেই এগিয়ে ছিল না। মিশর 1400 শট নিয়েছে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া শট নিয়েছে 15টি। বল পজিশনের মিশর ছিল 58%, 42% ছিল অস্ট্রেলিয়া। টোটাল পাসেসের ক্ষেত্রে 696টি পাস দিয়েছে মিশর এবং 518টি পাস দিয়েছে অস্ট্রেলিয়া। কর্নার 7টি এবং 4টি, মোটামুটি এইটাই পারফরমেন্স ছিল। আমি যেটা বলছিলাম যে দুই দলেই খুব বেশি বড় মার্জিনে এগিয়ে ছিল না, যে কারোর সঙ্গে অবিচার হয়েছে। আমার মনে হয় টাইব্রেকারে গিয়ে রেজাল্ট হয়েছে, বিষয়টা অনেকটা ফেয়ারই হয়েছে।
খেলাটা ভালোই ছিল এবং আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ সালাহর মিশর যেহেতু গেছে, মোহাম্মদ সালাহ ক্যারিয়ারের হয়তো লাস্ট বিশ্বকাপ আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তিনি সেটা ডিজার্ভও করেন, হয়তো তার যেভাবে ক্লাব ক্যারিয়ারটা গিয়েছে। এখন আরেকটা ছবি দেখাবো যেটা ইন্টারেস্টিং একটা বিষয়, পেনাল্টি শুট আউটের সময়। হ্যাঁ, এখানে একটা ভিডিও দেখুন যে ইজিপ্টের নিশ্চয়ই লেখা দেখতেই পাচ্ছেন, ইজিপ্টের যেই কোচিং স্টাফ আছে তিনি ল্যাপটপে পেনাল্টি শুট আউটের আগে একটা ভিডিও দেখাচ্ছিলেন। ভিডিওটা থেকে সাদা জার্সি পরা কি বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পের একটা ছবি, সেটা রিয়াল মাদ্রিদের হয়ে। এখন নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে পেনাল্টি শুট আউটের আগে হঠাৎ করে কেন রিয়াল মাদ্রিদের ভিডিও দেখছে মিশরের প্লেয়াররা। আসলে এখানে হচ্ছে যে পেনাল্টি শুট আউটের জন্য অস্ট্রেলিয়া তাদের সাবস্টিটিউট গোলকিপার ম্যাথিউ রায়ানকে মাঠে নামায়। ম্যাথিউ রায়ান হচ্ছে তিনি লেভান্তেতে খেলে থাকেন, স্প্যানিশ লিগের ক্লাব। শেষ মুহূর্তে তিনি যেহেতু নেমেছেন, খুব সম্ভবত তারা তাদের মেইন গোলরক্ষকের পেনাল্টি শুট আউটের জন্য বিস্তারিত প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তিনি হঠাৎ করে যেহেতু নেমে গেছেন তারা হয়তো এক্সপেক্টেড ছিল না সেটা আসলে মিশরের কাছ থেকে। সে কারণেই সবশেষ লা লিগায় লেভান্তের এই ম্যাচে এই গোলরক্ষকের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে একটি পেনাল্টি নিয়েছিলেন এবং সেই পেনাল্টি থেকে তিনি গোল করেছিলেন। সেই গোলের ভিডিওটা দেখানো হচ্ছিল তাকে। শেষ মুহূর্তে একটু হয়তো ম্যাথিউ রায়ান সম্বন্ধে ঝালিয়ে নেওয়া, তিনি তার মেন্টালিটি কীভাবে কোন সাইডে গোল করলে সেই প্রস্তুতিরই অংশ হিসেবে তারা এই ভিডিওটা দেখেছেন তো অবশ্যই, এবং কনসেপ্টটা বা কনটেক্সটটা কী ছিল সেটা একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ডিজার্ভিং দল হিসেবেই মিশর গেছে সামনে, এবং আর্জেন্টিনার বিপক্ষে এবং মেসি এবং সালার লড়াই, দুই সুপারস্টারের লড়াই, দেখা যাক এখন কি হয়। অবশ্যই সবাই তো একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই প্রত্যাশা করবে। হোপফুলি নকআউটের এই শেষ 16 ম্যাচগুলো দারুণ জমজমাট হবে। আর একটা ম্যাচ সেটাও যথেষ্ট জমজমাট বলা যায় হয়েছে কলম্বিয়া ঘানা, কারণ গোল অন্তত আর বেশি হজম করেনি, একটাই গোল হজম করেছে। আরিয়াসের গোলে 14 মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া, সেই গোলেই জিতেছে। এই ম্যাচটা নিয়েও যদি হাসিনুর আমরা বলি, রঞ্জন, এই বিশ্বকাপে আসলে বড় দলগুলো যেমন ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে, অন্তত আমি আমাদের দেশের কনটেক্সটে বলছি। কিছু দল আছে যারা দারুণ পারফরমেন্স করছে কিন্তু আলোচনায় আসছে না, তার মধ্যে একটি কিন্তু কলম্বিয়ার টুর্নামেন্টের শুরুতেই আমি ব্যক্তিগতভাবেও এত বেশি প্রত্যাশা করিনি, কিন্তু দলটি যেভাবে পারফরমেন্স করছে, যে গতিময় ফুটবল খেলছে সেটি কিন্তু অসাধারণ। 1-0 স্কোর লাইন দেখে কিন্তু তাদের পারফরমেন্সটা জাজ করা যাবে না তারা কতটা আগ্রাসী ছিল। আমরা একটু দেখাতে চাই তাদের পারফরমেন্স কেমন ছিল। ঘানা তো খুবই ফিজিক্যালি টাফ একটা দল, তাদের সঙ্গে লড়াই করাটা কঠিন। এই বিশ্বকাপের আগের ম্যাচগুলো তো যারা দেখেছেন তাদের খেলাটা নিশ্চয়ই দেখেছেন। তারপরেও দেখুন ঘানার বিপক্ষে 20টি শট নিয়েছে কলম্বিয়া, যেখানে ঘানা নিয়েছে 8টি। সেই ক্ষেত্রে বল পজিশনও তাদের খুব ভালো, 62% কলম্বিয়ার বল পজিশন, 38% ঘানার বল পজিশন ছিল। পাসের ক্ষেত্রে বড় মার্জিনে কলম্বিয়া এগিয়ে ছিল। কলম্বিয়া 576টি পাসেস নিয়েছে এবং তারা নিয়েছে 349টি, এবং কর্নার 3টা এবং 2টা। এবং এই যেই বিষয়টা আমি বলছিলাম, আপনি কলম্বিয়ার সচরাচর তাদের সেরা খেলোয়াড় হয়ে থাকেন হামেস রদ্রিগেজ থেকে শুরু করে আরও তাদের যে লুইস দিয়াজ আছেন তাদের স্টার পারফর্মার, কিন্তু এই দুই ম্যাচে এই দুজন কিন্তু ততটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু বাকিরা স্টেপ আপ করেছে। তাদের যেই রাইট ব্যাক এবং লেফট ব্যাক, আমার মতে ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক এবং লেফট ব্যাকের মধ্যে তারা হবেন। মুনিয়স রাইট সাইডে খেলে থাকেন, লেফট ব্যাকে যে খেলে থাকেন এই মুহূর্তে আমার নামটি মনে পড়ছে না, কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন। আমার মনে হয় এই কলম্বিয়াকে আসলে ভয় পাওয়া উচিত। আর্জেন্টিনা যদি আমি যুক্তির খাতিরে ধরেই রাখি যে মিশরের সঙ্গে তারা এর পরের রাউন্ড অফ 16 যদি জিতে যায় তাহলে, এবং কলম্বিয়াও যদি রাউন্ড অফ 16 জিতে যায়, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার দেখা হবে। এবং আমরা কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপেও দেখেছি এই দলের মহারণ কতটা টাফ হয়। তো আমার কাছে মনে হয় একটা হাই ব্যাটেল হবে সামনে, এবং কলম্বিয়ার এই দলটা ডিজার্ভ করে সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটা আমার কাছে মনে হয়। একবার আসলে আমরা আজকে ওই শেষ সময়ে আলোচনা করতে পারি সামনে কি ম্যাচ রয়েছে। নিশ্চয়ই এমবাপ্পে মাঠে নামছেন, তার আগে ইয়াসিন বোনো, সাইবারি, আশরাফ হাকিমির দল তারা মাঠে নামছে, কানাডার সঙ্গে তাদেরও ম্যাচ। ওভারঅল যে দুটো ম্যাচ সামনে রয়েছে সেটা নিয়ে যদি আপনার অ্যাসেসমেন্ট জানান একটু। রাউন্ড অফ 16 খেলা শুরু হয়ে যাচ্ছে আজকেই শেষ হলো। রাউন্ড অফ 32 শুরু হচ্ছে। যেমনটি আপনি দুটি ম্যাচের কথা বলছেন, আমরা একটু ম্যাচের সময়সূচি দেখি আলোচনা করি, সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। এবারের বিশ্বকাপে আসলে আমার কাছে মনে হয় যে মরক্কোর খেলা সবারই পছন্দ হচ্ছে, কিন্তু মরক্কোকে নিয়ে ততটা আলোচনা হচ্ছে না। মোস্ট আন্ডাররেটেড টিম যদি বলি সেক্ষেত্রে হয়তো ভুল হবে না। আমি নিশ্চিত কানাডার বিদায় হয়ে যাবে এই ম্যাচে। মরক্কো যে ব্র্যান্ডের ফুটবল খেলছে শুধু তারা ব্রাজিল ম্যাচ থেকে শুরু করে আপনি যদি গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো দেখেন, সবশেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসকে যেভাবে হারিয়েছে, বিশেষ করে তাদের
মাঝ মাঠের ফুটবলাররা অসাধারণ খেলছেন। আমারাবাদ আছেন, বুয়েন্দিয়া আছেন এবং তাদের আশরাফ হাকিমির মতো যে ফুটবলাররা আছেন, আশরাফ হাকিমি যদিও রাইট ব্যাক, তারা দুর্দান্ত পারফরমেন্স করছেন। এই মরক্কো দলটাকে আসলে আপনাকে সমীহ করতেই হবে। এবার আসি ফ্রান্স এবং প্যারাগুয়ে ম্যাচের কথাটা। মরক্কোর ম্যাচটা রাত 11টায়, ফ্রান্সেরটা রাত 3টায়। ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচে অবশ্যই ফ্রান্সকে আপনার ফেভারিট হিসেবে রাখতে হবে এবং আমি খুব অবাক হব ফ্রান্স যদি এই ম্যাচে বড় জয় না পায়। অন্তত 2-0 বা 2 অথবা 3 গোলের ব্যবধানে তাদের জেতা উচিত। অন্য দলগুলোর সাথে ফ্রান্সের যেটা পার্থক্য হয় কি, যেমন আর্জেন্টিনার লিওনেল মেসি, আপনি যদি ব্রাজিলের ভিনিসিয়াস দেখেন, ইংল্যান্ডের হ্যারি কেন দেখেন, 2-1 ফুটবলার থাকে যাদের প্রতিপক্ষরা মার্ক করে প্ল্যান করার চেষ্টা করে থাকে। কিন্তু ফ্রান্স এমন একটা দল, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? আপনি যদি এমবাপ্পেকে মার্ক করতে যান, আপনার কাছে ডেম্বেলে আছে, আপনি ডেম্বেলেকে যদি মার্ক করেন, ধরলাম দুজনকেই মার্ক করলেন, সেক্ষেত্রে আপনার কাছে ওলিসে আসবে, ওলিসেকেও যদি মার্ক করেন আপনার কাছে বারকোলা আসবে, ডেজরিডুও আসবে। তো আসলে অসাধারণ সব ফুটবলার আছে ফ্রান্সের এই দলটিতে এবং আমার কাছে মনে হয় ফ্রান্স যেভাবে প্রতিটা ম্যাচে প্রতিপক্ষের দলগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, তাতে আসলে এই ম্যাচে তো তারা বড় জয়ই পাবার কথা এবং এর পরবর্তীতে আসলে তাদের সামনে যেই আসবে তাদেরকে আসলে খুব ভীত হয়ে আমার মনে হয় ফ্রান্সের মুখোমুখি হতে হবে। ফ্রান্স যে ধরনের ফুটবল খেলছে এবং খুবই উপভোগ্য ফুটবল খেলছে, আমরা আশা করব যে ফ্রান্সের সে ভালো পারফরমেন্সের ধারাটা এই ম্যাচও অব্যাহত থাকবে। না একেবারে, আর বিশেষ করে প্যারাগুয়ে যে ধরনের ফুটবল খেলে তারা সেরা 32 এসেছিল, সেটাও খুব একটা কনভিন্সিং ছিল না। সেই জায়গা থেকে ফ্রান্স স্বাভাবিকভাবেই তাদের উপর যে ডমিনেট সেটা করবে, সেটাই প্রত্যাশা। ওভারঅল ভালো একটা ম্যাচ হোক সেই প্রত্যাশা আমরা করছি। আসলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের রোড টু নিউ ইয়র্কে। আবারও কথা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।